নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তুমি দেখতে বসেছো মানে বুঝতেই পারছি তুমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ। বাচ্চাকে লেখাতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে নিশ্চয়ই, আর মাঝে মাঝে মাথা গরম হয়ে গেলে পিঠে দুমদাম দিয়েও দিচ্ছ নিশ্চয়ই বাচ্চার। তো আজকের ভিডিওটা তাহলে তোমার জন্য কিন্তু ভীষণই হেল্পফুল, কারণ আজকের ভিডিওতে আমি শুধুমাত্র যে বাচ্চাদের লেখানোর প্রতি ইন্টারেস্ট জাগানো সেটা নিয়ে কথা বলবো না, তার সাথে সাথে বাচ্চারা কেন লেখে না এবং কি কি বিষয়ের কারণে বাচ্চারা লিখতে চায় না সেগুলো নিয়েও আলোচনা করব। এছাড়াও ভিডিওর একদম শেষে আমি বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা বাচ্চাকে লেখানোর প্রতি আগ্রহী করে তুলতে পারবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। বাচ্চাদের লিখতে না চাওয়ার পিছনে কিন্তু সবসময় তাদের দুষ্টুমি কাজ করে না, এরকমও অনেক কারণ রয়েছে যার জন্য কিন্তু বাচ্চারা লিখতে চায় না। এর মধ্যে প্রথম কারণ একটা রয়েছে, যেটা হচ্ছে বাচ্চাদের আই হ্যান্ড কোঅর্ডিনেশন ঠিকঠাক হয় না। তোমরা খেয়াল করে দেখবে যে বাচ্চারা হয়তো নিজে নিজে লিখতে চায় না, কিন্তু ওদেরকে যদি হাতে ধরে লেখানো হয়, মানে তুমি বাচ্চার হাত ধরে লেখালে, অয়ের ওপরে বোলালে, তখন কিন্তু ওরা লেখে বা লিখতে চায়। কিন্তু নিজে নিজে যখনই লিখতে বলো তখনই ওরা লিখতে চায় না বা ট্যারা ব্যাকা লিখে ফেলে, এরকম সমস্যা হয়। তো এটা কী জন্য হয় বলো তো? নর্মালি দেখা যায় বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশনটাই ঠিকঠাক হয়নি। আই হ্যান্ড কোঅর্ডিনেশন মানে চোখে দেখে যে একটা জিনিস লেখা বা তার উপর দিয়ে বোলানো। আমরা নর্মালি প্রথমে কি করি, বাচ্চাদেরকে ট্রেসিং করতে দিই, বোলাতে দিই, তো সেই বোলানোটা তারা ঠিকঠাক করতে পারে না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশনটা ঠিকঠাক হয় না। তো সেই কারণে ট্যারা ব্যাকা যখনই লিখে ফেলে তখনই স্বাভাবিকভাবেই আমরা মা বাবারা কী করি, একটু বকাঝকা করি। তো তাতে কি হয়, তার কিন্তু লেখার আগ্রহটাই চলে যায়। তো এটা গেল প্রথম কারণ যেটার জন্য বাচ্চারা লিখতে চায় না। তো এটার সলিউশনও কিন্তু আছে। আই হ্যান্ড কোঅর্ডিনেশন আমরা কিভাবে ঠিক করতে পারি বাচ্চার, তার উপরেও কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, আমি উপরে আই বাটনেও দিয়ে দেবো, এছাড়া নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। তো সেখান থেকে কাইন্ডলি একটু দেখে নিও যে কীভাবে আই হ্যান্ড কোঅর্ডিনেশন বাচ্চার ঠিক করা যেতে পারে। সেকেন্ড আরেকটা বিষয় দেখবে যে বাচ্চারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলে, হাতে ব্যথা করছে, লিখতে পাচ্ছি না, একটু লিখলো তারপরে কি বলে হাতে ব্যথা করছে। মানে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি, শুধু ছোট বাচ্চা না, অনেক বড় বাচ্চাদের ক্ষেত্রেও, মানে 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চার ক্ষেত্রেও দেখা যায় হাতে ব্যথা করার সমস্যাটা থাকে। এটা কি কারণে হয় বলো তো? বাচ্চার ফাইন মোটর স্কিল সেটা ঠিকঠাক ডেভেলপ হয়নি। ফাইন মোটর স্কিল মানে হচ্ছে হাতের সূক্ষ্ম সূক্ষ্ম দক্ষতা। হাতটা তো মজবুত করতে হবে, লেখার জন্য তো একটা মানে হাতের একটা শক্তি থাকা দরকার, সেই জিনিসটাই বাচ্চার ডেভেলপ হয়নি। সেই কারণে কিন্তু হাতে ব্যথা করে, পেন্সিল ধরতে গিয়ে এখানে ফিঙ্গার টিপে ব্যথা হয়। তো এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু বাচ্চাদের হয়, যে কারণেও কিন্তু বাচ্চারা লিখতে চায় না। আর আমরা কী ভাবি যে সে দুষ্টুমি করে বলছে হাতে ব্যথা করছে, লিখতে হবে না বা লিখতে চায় না বলে বলছে হাতে ব্যথা করছে, কিন্তু আসল কারণ কিন্তু তার পিছনে অন্য কিছুই থাকে। তো ফাইন মোটর স্কিলও যদি তোমরা ঠিকঠাক করতে চাও বাচ্চার, সেক্ষেত্রেও একটা ভিডিও রয়েছে। ইনফ্যাক্ট ওই একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছুই পেয়ে যাবে। আমি উপরে ডেসক্রিপশন বক্সে উপরে আই কার্ডে লিঙ্ক দিয়ে দেবো এবং নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা কাইন্ডলি একটু দেখে নিও। এবারেই আসি 3 নম্বর বিষয়ে। 3 নম্বরের বিষয়ে কি হয় বলো তো? বাচ্চারা, অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় ঠিকঠাকভাবে পেন্সিল ধরতে পারে না। পেন্সিলটা কখনো এরকম করে ধরছে, কখনো এরকম করে ধরছে, বিভিন্ন এলোমেলোভাবে ধরে, যার ফলে পেন্সিলটাই যদি ঠিকঠাক না ধরতে পারে তাহলে সে ঠিকঠাকভাবে লিখবে কি করে? তো পেন্সিল কীভাবে ধরতে হবে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে শিখিয়ে দেওয়া আমাদেরই বড়দেরই দায়িত্ব। এবং পেন্সিল নির্বাচনের ক্ষেত্রেও বলবো তোমরা চেষ্টা করো এই ধরনের, দেখো ট্রাইঅ্যাঙ্গুলার শেপের কোনো পেন্সিল, এই ধরনের পেন্সিল যদি ইউজ করো তাহলে কিন্তু বাচ্চার ধরতে সুবিধা হয়। এখানে এইভাবে 3টে ফিঙ্গার দিয়ে তো আমরা পেন্সিল ধরি নর্মালি, তো এইভাবে কিন্তু ধরতে তার সুবিধা হয়। এবং ছোট বাচ্চাদের কথা যেহেতু আমি বলছি, যারা সবেমাত্র লেখা শিখছে, তাদের ক্ষেত্রে এরকম বড় বড় পেন্সিল না দিয়ে এটাকে হাফ করে যদি ছোট পেন্সিল দেওয়া হয়, হাফ করে নিয়ে, তাহলে কিন্তু তাদের লিখতে সুবিধা হয়। কারণ ছোট্ট ছোট্ট হাতে যখন এত বড় পেন্সিল ধরে তাদের সেই ব্যালেন্সটা যেন ঠিকঠাক হয় না, এদিকে যেন কিছু একটা প্রেশার ক্রিয়েট করে, তো যার ফলেও কিন্তু ওদের লিখতে অসুবিধা হয়। সেজন্য যদি ছোট পেন্সিল দেওয়া হয়, আমার পার্সোনালি মনে হয় তাতে কিন্তু লিখতে ওদের সুবিধা হবে। এরপরে নেক্সট আরেকটা পয়েন্ট বলি যে কারণেও বাচ্চারা লিখতে চায় না, সেটা হচ্ছে বাচ্চারা যখন লেখা শুরু করে আমরা অনবরত তাদেরকে এটা ওটা কারণে বাধা দিতে থাকি। এটা ঠিক করে করো, ওটা ঠিক করে করো, এই দাগটা কেন বেঁকে গেল, ওটা কেন ওদিকে গেল, এরকম অনবরত বলতে থাকি মা বাবারা বা বড়রা যারা লেখাচ্ছেন। তো তাতেও কিন্তু তাদের আগ্রহ চলে যায়।
তো একদম প্রথম যখন বাচ্চারা লেখা শেখে তখন হ্যান্ডরাইটিংয়ের উপরে অতটা খুব বেশি নজর না দিয়ে সে ঠিকঠাক মোটামুটি লিখতে পারছে কি না সেটা একটু খেয়াল করলে আরও বেশি ভালো হবে। যখন সে মোটামুটি একটু লেখা শিখে যাবে তখন তারপরে অবশ্যই হ্যান্ডরাইটিংয়ের উপরে নজর দিতে হবে, কারণ ছোটোবেলাটাতেই কিন্তু হ্যান্ডরাইটিং ঠিকঠাক করার উপযুক্ত সময়, কারণ তারপরে একদম যখন ইঁদুর দৌড় শুরু হয়ে যাবে না তখন আর হ্যান্ডরাইটিং ঠিক করার মতো সময় থাকবে না। নেক্সট আরেকটা কারণেও বাচ্চাদের লেখার আগ্রহ চলে যায় বা বাচ্চারা লিখতে চায় না, সেটা হচ্ছে আমাদের নিজেদের এক্সপেকটেশন। আমরা কি আশা করি যে বাচ্চা অনেকক্ষণ লিখবে, কোনো হোমওয়ার্ক থাকলে সেটা একসাথে পুরোটা কমপ্লিট করবে তারপরে উঠবে, কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য কিন্তু ম্যাক্সিমাম অ্যাট এ টাইম ম্যাক্সিমাম 20 মিনিট 15 থেকে 20 মিনিট লেখানো উচিত, তার বেশি না। কারণ তাদের বুঝতেই পারছো একদম ছোট্ট হাত, ছোট্ট মানুষ, তো অত কাজ কি করে তাদের পক্ষে করা সম্ভব। তো যদি সেক্ষেত্রে হোমওয়ার্কের প্রচুর প্রেশার থাকে, নর্মালি এখনকার স্কুলগুলোতে প্রচুর হোমওয়ার্কের প্রেশার থাকে, তো সেক্ষেত্রে মনে হয় ভাগে ভাগে করানো ভালো। সকালে হয়তো 15 মিনিট করালে, দুপুরে ফ্রি টাইমে 15 মিনিট করালে, সন্ধ্যেবেলা 15 মিনিট করালে, এরকম পার্টে যদি করা হয় তাহলে মনে হয় হোমওয়ার্কের কাজগুলো উঠে যাবে। কারণ এরকম অনেকে কমপ্লেন করতে শুনেছি বা বলতে শুনেছি যে স্কুলের হোমওয়ার্ক তো শেষই করতে পারে না, কারণ লিখতেই চায় না। তো একসাথে না করে অল্প টাইমে ভাগ করে দিয়ে যদি তাদের হোমওয়ার্ক করানো হয় তাহলে কিন্তু তাদের কাছে অতটা প্রেশার বলে মনে হয় না, আর হোমওয়ার্কটা উঠে গেল। তো এতক্ষণ আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে বাচ্চারা কেন লিখতে চায় না এবং তার জন্য আমাদের কি করা উচিত সে বিষয়ে। এবার আমি তোমাদের সাথে বেশ কিছু ম্যাজিক্যাল টিপস শেয়ার করতে চলেছি, যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা বাচ্চাদেরকে লেখার প্রতি আগ্রহী করে তুলতে পারবে। একদম ছোট বাচ্চারা 2 থেকে 4 বছর বয়স, সেসব বাচ্চারা তো সবে মাত্র শিখছে, সবে বর্ণ পরিচয় হচ্ছে তাদের, সবে তারা অ আ ক খ শিখছে, ABCD শিখছে, 1 2 3 4 শিখছে। তাদের কাছে এক একটা অক্ষর আমাদের কাছে এক একটা চ্যাপ্টারের মতো। তো সেটা কিন্তু খুব ধীরে একদম মানে ধৈর্য নিয়ে কিন্তু আমাদেরকে শেখাতে হবে, এবং সেটা কিভাবে করতে পারি এবং লেখার প্রতি কিভাবে আগ্রহী করে তুলতে পারি সে ব্যাপারে এবার চলো কতগুলো টিপস আমরা আলোচনা করে নিই। বাচ্চাদের লেখার প্রতি আগ্রহী করে তুলতে আজকে যে টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেগুলো একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। আমিও আমার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেই টিপসগুলো অ্যাপ্লাই করেছি এবং ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। 1 নম্বর কাজ তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, ধরো বাড়ির ছাদে গেলে বা কোনো সামনে মাঠে গেলে বা পার্কে গেলে, সেখানে যদি ছাদে যাও সেক্ষেত্রে কোনো চকের টুকরো বা কোনো ইটের টুকরো নিয়ে যেতে পারো, সেটা দিয়ে ছাদের মেঝেতে ABCD 1 2 3 যে কোনো যেগুলো তুমি শেখাতে চাইছো, যে বর্ণগুলো বা যে লেটারগুলো বা যে নাম্বারগুলো সেগুলো লেখো, তার উপর দিয়ে বাচ্চাকে বোলাতে বলো, বা সে একটা লিখলো তুমি একটা লিখলে, এই ধরনের খেলার ছলে শেখাতে পারো। বা মাঠেও যদি যাও কোনো একটা শক্ত কাঠি ধরিয়ে দিলে তারপরে বললে যে এটা লেখো ওটা লেখো, বিভিন্ন বর্ণ লেখালে, এইভাবে কিন্তু বাচ্চাদের লেখার প্রতি আগ্রহী করে তোলা যায়। সেকেন্ড আরেকটা কাজ আমি যেটা করতাম সেটা হচ্ছে, যেসব যে কোনো জামা কাপড়ের বক্স বলো বা কোনো খাবার জিনিসের প্রোডাক্টের বক্স বলো, যে বক্সগুলোর ভিতরটা সাদা রঙের হয় না, সেই ধরনের বক্সগুলো কেটে ছোট্ট পেপারের মতো করে আমি কেটে নিতাম, এবং এটা কিন্তু ওদের সাথে নিয়ে বসেই করতাম। তোমরাও এটা করতে পারো, এবং সেটার ওপরে কিন্তু আমি ক্রেয়ন কালার দিয়ে হোক বা পেন্সিল দিয়ে হোক লিখতে দিতাম, যা খুশি লিখতো, মানে র্যান্ডমলি যেটা খুশি লিখলো, লেটার লিখলো কি নিজের নাম লিখলো, যা খুশি লিখলো। তো এটাও কিন্তু একটু অন্যরকম, একটু ইন্টারেস্টিং ভাবে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে লেখানো যায়। বাচ্চারা কিন্তু সবসময় স্লেট পেন্সিল বা কাগজে কলমে লিখতে চায় না, তো সেক্ষেত্রে এই ধরনের হোয়াইট বোর্ড বা এটার পিছনে যেমন গ্রিন কালার রয়েছে, পিছনে চক দিয়েও লেখা যায়, তো এই ধরনের বোর্ড কিন্তু তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণই এফেক্টিভ, ভীষণ ভালো কাজ হয়। যদিও আমি সেই সময়ে বোর্ডটা কিনিনি, তো অনেক বাচ্চাদেরকেই দেখেছি বা খুব ভালো কাজ হয় এই ধরনের বোর্ডের ওপরে যদি তোমরা লেখানো প্র্যাকটিস করতে পারো। আসলে মেন বিষয় কি বলো তো, বাচ্চাদের লেখানোর বিষয়ে না বিভিন্ন ভ্যারিয়েশন আনতে হবে, সেটা তুমি যেভাবেই আনতে পারো না কেন, ভ্যারিয়েশন যদি আনতে পারো তাহলে দেখবে তাদের লেখার প্রতি আগ্রহ হবে। স্বাভাবিকভাবে যে কোনো কাজ যদি আমরা বড়রা একইভাবে করে যাই সমানে, তাহলে সেটা একঘেয়ে হয়ে যায় না। তো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিসটাই হয়, রোজই সেই খাতা পেন্সিল ধরিয়ে দিচ্ছ বা স্লেট পেন্সিল ধরিয়ে দিচ্ছ, স্বাভাবিকভাবে সে বোর হয়ে যাবে, সে লিখতে বা শিখতে ইন্টারেস্টেড হবে না তখন। তো যার জন্য যত ভ্যারিয়েশন আনতে পারবে, যত বিভিন্ন রকমভাবে তাকে শেখাতে পারবে, তাতে কিন্তু তার অনেক বেশি কার্যকরী হবে। এছাড়াও বিভিন্ন রকম গেম খেলতে পারো, যেমন আমরা ছোটোবেলায় খেলতাম যে পিঠের ওপরে হয়তো কোনো একটা লেটার লিখে দেওয়া হলো, হয়তো লিখলাম এ, এবার বাচ্চাকে বলতে হবে কি তুমি আমি যেটা পিঠে লিখছি সেটা তুমি খাতায় লেখো। তো সে যদি সেন্স করতে পারে যে এ লেখা হচ্ছে তাহলে সে খাতায় এ লিখবে। তো এরকম বিভিন্ন খেলার মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে প্রথম লেখানো যেতে পারে।
আর বাচ্চাদেরকে লেখানো বা পড়ানো যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু যেটা সবথেকে ভালো কার্যকরী হয় সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা করতে হবে। সে হয়তো অতটা ভালো করেনি কিন্তু তবুও তাকে প্রশংসা করতে হবে এবং তার সাথে এটাও বলতে হবে তুমি খুব ভালো করেছো কিন্তু এটা আরও ভালো করতে হবে, আরও ভালো লাগবে, তাহলে একদম বইয়ের মতো হবে লেখাটা। তো এরকমভাবে যদি প্রশংসা করে করে বাচ্চাকে পড়াতে পারো বা লেখাতে পারো তাহলে দেখবে তার লেখার প্রতি আগ্রহ থাকবেই থাকবে। কারণ আমরা যে কোনো মানুষ কিন্তু সবথেকে বেশি ক্ষুধার্ত কিসের ব্যাপারে বলো তো? প্রশংসার ব্যাপারে। যে কোনো কাজ করলে হয়তো ছোট্ট থেকে ছোট্ট কাজ যদি কেউ একটু প্রশংসা করে দেয় না সেটা মনে হয় না যে আবার করি। তো বাচ্চাদের ক্ষেত্রেও স্বাভাবিকভাবে সেই একই ঘটনা ঘটে। যদি ঠিকঠাকভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারো তাহলে দেখবে তারা কিন্তু লেখার প্রতি অবশ্যই আগ্রহী হবে। আর সবশেষে বলবো সব বাচ্চা কিন্তু একই রকম হয় না, সবাই কিন্তু একই সময়ের মধ্যে শেখে না বা একইভাবে শেখে না বা একই আগ্রহ নিয়ে শেখে না। তো সেক্ষেত্রে যেটা আমাদের মা বাবাদের মধ্যে সব থেকে বেশি জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে পেশেন্স। ওই জন্য আমি সবসময় বলি যে পেরেন্টসের আর এক নাম কিন্তু পেশেন্স। তো আমরা নর্মালি ধৈর্য হারিয়ে ফেলি, সেটা স্বাভাবিক, সারাদিনের কাজের মধ্যে অত ধৈর্য হয়তো থাকে না, কিন্তু তবুও যতটা সম্ভব চেষ্টা করতে হবে ধৈর্য ধরে যদি আমরা বাচ্চাদেরকে বিভিন্ন খেলার ছলে মজা করে করে লেখাতে পারি তাহলে দেখবে ওরা কিন্তু লেখার প্রতি আগ্রহী হবে। এবং একবার যদি আগ্রহ বাচ্চার মধ্যে এসে যায় যে কোনো বিষয় তাহলে দেখবে তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না, সে কিন্তু পরে নিজে থেকেই সেই কাজগুলো করবে। তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে তোমরা আর বাচ্চাদেরকে লেখানো নিয়ে বেশি বকাবকি বা মারধর করবে না, একটু বোঝার চেষ্টা করবে যে ওর সমস্যাটা ঠিক কোন জায়গায়। যে যে কারণগুলো বললাম সেগুলো একটু ভেবে দেখো যে ওইগুলোই বাচ্চার ক্ষেত্রে সমস্যার কারণ হচ্ছে না। তো যদি সেরকম কোনো কারণ মনে হয় তাহলে প্লিজ সেটার উপরে কাজ করে দেখো হয়তো বা বাচ্চা লিখতে চাইবে। আর যে টিপসগুলো বললাম আশা করছি সেগুলোও তোমরা অ্যাপ্লাই করে দেখবে এবং যদি এই টিপসগুলো কাজে লাগে তোমাদের তাহলে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর অন্যদের সাথে শেয়ারও করতে পারো, কারণ এখন সব মা বাবাদেরই একই সমস্যা, একই বক্তব্য, সেটা হচ্ছে বাচ্চা পড়তে চায় কিন্তু লিখতে চায় না। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।